প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা সলিউশন করব। তোমরা স্ক্রিনে 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে এখানে বলছে যে মেসার্স আলফা ট্রেডার্সের 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ: নগদান হিসাব 40,000, আসবাবপত্র 1 লক্ষ, বিনিয়োগ 50,000, পাওনাদার 10,000, মূলধন 1,80,000। এবং বলছে যে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায়ের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, 4টে সমন্বয়। কতে বলছে আমাদের সৃজনশীল প্রশ্ন, কতে বলছে যে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক জাবেদা দাখিলা হচ্ছে যে তোমরা জানো যে বিগত বছরের সম্পত্তি ও এখানে কিন্তু বিগত বছরের সম্পত্তি ও দায়গুলো দেওয়া আছে। বিগত বছরের সম্পত্তি ও দায়সমূহ প্রারম্ভিক দাখিলার মাধ্যমেই চলতি বছরের বিভিন্ন খাতেই আনা হয়। এই কারণেই কিন্তু প্রারম্ভিক জাবেদাটা দেওয়া হয়। তাহলে প্রারম্ভিক জাবেদার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বিগত বছরের সম্পত্তি এবং দায়গুলো বিবেচনা করব। তাহলে এখানে দেখো নগদান হিসাব, আসবাবপত্র, বিনিয়োগ, এই তিনটা হচ্ছে সম্পদ, পাওনাদার এটা হচ্ছে দায়, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা জানি যে সম্পদগুলো ডেবিট হবে এবং দায় ও মালিকানা সত্ত্বটা ক্রেডিট হবে। তাহলে প্রারম্ভিক জাবেদাটা তোমরা জাবেদার গড়ের মাধ্যমে করতে পারো। প্রথমেই আমি যদি এটা করি যে প্রারম্ভিক জাবেদার জন্য তোমরা জাবেদার সাধারণ গড়টা করতে হবে, অর্থাৎ তারিখ, বিবরণ, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা জাবেদার সাধারণ গড়টা করতে হবে। এটা হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি একটু আগে তোমাদেরকে যেটা বলছি যে সম্পদগুলো ডেবিট হবে, আর দায় ও মূলধন অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্বটা ক্রেডিট হবে। তাহলে আমরা যদি জানুয়ারি 1 তারিখের জাবেদাটা করি তাহলে হবে 2017 জানুয়ারি 1। প্রথমে দেওয়া আছে নগদান হিসাব, হচ্ছে 40,000 টাকা ডেবিট হবে। তারপরে আছে আসবাবপত্র হিসাব, এটাও ডেবিট হবে 1 লক্ষ। তারপরে বিনিয়োগ, হিসাব ডেবিট, এটা দেওয়া আছে 50,000 টাকা। এরপরে দেওয়া আছে পাওনাদার হিসাব, ক্রেডিট হবে এটা 10,000, আর মূলধন হিসাব ক্রেডিট 1,80,000। এবার দেখবো আমরা ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড ঠিক আছে কিনা।
40, 1,00,000 আর 50,000 হচ্ছে 1,90,000 আর ক্রেডিট সাইডও হচ্ছে কত 1,90,000। তাহলে আমাদের যাবতীয় ডেবিট এবং ক্রেডিট সাইড দুটোটাই সমান। এরপর আমরা যোগ করব এবং এখানে কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা হচ্ছে যে বিগত বছরের ওই কথাটা বলতে হবে, বিগত বছরের সম্পদ ও দায়সমূহ প্রারম্ভিক যাবতীয় দাখিলের মাধ্যমে চলতি বছরের বিভিন্ন হিসাব খাতে আনা হলো। এই কথাটা লিখলেই এখানে চলবে। তারপরে আমরা এটাকে যোগ করব। যোগ করলে হবে 1,90,000, 1,90,000। এরপর ক্লোজ করতে হবে, তারপর এটাকে ক্লোজ করে দিতে হবে। এখানে ব্যাখ্যাটা দিতে হবে যে বিগত বছরের সম্পত্তি ও দায়সমূহ প্রারম্ভিক দাখিলের মাধ্যমে চলতি বছরের বিভিন্ন হিসাব খাতে আনা হলো। এই কথাটা এখানে লিখলে হবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমি দেখাচ্ছি। সৃজনশীল প্রশ্ন খতে বলছে যে, দেখো এখানে বলছে যে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দাও। সমন্বয় জাবেদা দিতে বলছে। সমন্বয় জাবেদা দেওয়ার জন্য আমরা 31 তারিখের যে সমন্বয়গুলো দেওয়া আছে, 31শে ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায়ের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা, এখানে 4টি সমন্বয় দেওয়া আছে, এগুলো সমন্বয় জাবেদা আমরা দিব। প্রথমে বলছে যে মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখানে এই 20,000 টাকার আমরা জাবেদা দিব, যেহেতু এটা অগ্রিম প্রদান করা হয়েছে। এই সমন্বয়টা করব আমরা 20,000 টাকা অগ্রিম। সমন্বয় জাবেদা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে, সেটা হচ্ছে দেখতে হবে যে যদি অগ্রিম থাকে, যদি তাহলে হিসাবের যদি অগ্রিম থাকে যদি, তাহলে বেতন থেকে কিন্তু অগ্রিমটা বাদ যায়। আর যদি বকেয়া থাকে যদি, তাহলে কিন্তু ওই হিসাব থেকে কিন্তু বকেয়াটা যোগ হয়। যদি বাদ যায় তাহলে আমরা হিসাবটা দেখব যে বেতনটা সচরাচর কোন দিকে থাকে। বেতনটা কিন্তু ডেবিট দিকে থাকে। আমি যদি এটা একটু খাতার মাধ্যমে দেখাই, যদি তোমাদেরকে আমরা জানি যে বেতন সবসময় ডেবিট থাকে, আর যেহেতু অগ্রিম বেতন, তাহলে বেতন তো সবসময় ডেবিট, বেতনটা ডেবিট থাকে। বেতন ডেবিট হচ্ছে কত 1,20,000। আর এখানে বলছে যে অগ্রিম থাকলে কিন্তু বেতন থেকে কিন্তু অগ্রিমটা বাদ যায়, যেহেতু বিয়োগ হলে কিন্তু এটা বিপরীত দিকে বসবে সমন্বয় জাবেদার ক্ষেত্রে। যেহেতু আমরা অগ্রিম বেতনটা বেতন থেকে বাদ দিব, তাহলে আমরা একটা কাজ করতে হবে যে বেতনটা ক্রেডিট করতে হবে। বেতন হিসাব ক্রেডিট 20,000, কারণ বেতন যেহেতু ডেবিট আছে 1,20,000, এটাকে যদি আমরা বাদ দিতে যাই তাহলে বেতন হিসাবটাকে আমরা ক্রেডিট করতে হবে 20,000, আর ডেবিট করতে হবে অগ্রিম বেতন। অগ্রিম বেতন হিসাব ডেবিট 20,000। তাহলে 1 নম্বর সমন্বয় জাবেদাটা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট 20,000। এরপরে দেখো পরেরটা ঠিক একই রকমের। পরেরটা তোমরা সৃজনশীল প্রশ্নটা একটু যদি লক্ষ্য করো, যে ভাড়া প্রদান করা হয়েছে 2 নম্বর, ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া আছে। বকেয়া থাকলে কিন্তু যোগ হয়। যেহেতু ভাড়া প্রদান করা হয়েছে 50,000, তাহলে 10,000 টাকা ভাড়াটা বাকি আছে, মানে বকেয়া আছে, তাহলে এটার সাথে এটা যোগ হবে। যেহেতু ভাড়াটা ডেবিট দিকে থাকে, তাহলে এখনও ডেবিট দিকে থাকবে, যেহেতু যোগ। বিয়োগ হলে বিপরীত দিকে বসবে, আর যোগ হলে একই দিকে বসবে। যেহেতু এই 10,000 টাকা যোগ হবে, তাহলে ভাড়াটা ডেবিট আছে, ডেবিটেই থাকবে। তাহলে ভাড়া ডেবিট হবে আর বকেয়া ভাড়া ক্রেডিট হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি যদি এটা হচ্ছে 1 নম্বর সমন্বয়, 2 নম্বর সমন্বয় যদি করি, যদি আমি তাহলে করব যে ভাড়া ডেবিট আছে, ডেবিটে থাকবে, ভাড়া হিসাব ডেবিট 10,000 টাকা, আর বকেয়া ভাড়া ক্রেডিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট 10,000 টাকা।
এরপরটা দেখো 3 নম্বর সমন্বয়টা বলছে যে বিনিয়োগের প্রাপ্য সুদের আমরা 3 নম্বর সমন্বয়টা এখন দেখব যে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। যেহেতু বলছে যে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, তাহলে এই সুদটা কিন্তু এখনো আসে নাই, অর্থাৎ বাকি আছে। এটা কিন্তু প্রতিষ্ঠান প্রাপ্য, যেহেতু বাকি আছে এখনো। প্রাপ্য জিনিসটা হচ্ছে সম্পদ, তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট হবে, আর বিনিয়োগের সুদ যেহেতু এটা আয়, তাহলে আয় হিসাবে গণ্য করতে বিনিয়োগের সুদ ক্রেডিট হবে। আয়টা কিন্তু ক্রেডিট দিকে বসে, তাহলে আমরা এটার জাবেদাটা এভাবে করব। 3 নম্বর, যে বিনিয়োগের প্রাপ্য সুদ ডেবিট 5,000 টাকা, বিনিয়োগের সুদ ক্রেডিট। টাকা। এরপরে সমন্বয়টা দেখো, এরপরের সমন্বয়টা তোমরা আগের থেকেই পারো, যেহেতু এই জাতীয় জাবেদাগুলো আগেও করছো, যে আসবাবপত্রের উপর 10,000 টাকা অবচয় ধার্য করা হয়। আসবাবপত্রের অবচয়ের জাবেদা কিন্তু আমরা সবসময়ই জানি যে অবচয়ের জাবেদাটি এরকম হবে যে অবচয় হিসেব ডেবিট হবে, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে থাকবে আসবাবপত্র, তারপরে ক্রেডিট হবে। অর্থাৎ সবসময় এই জাবেদাটা অবচয় জাবেদাটা একটাই হবে যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আসবাবপত্র, তারপরে ক্রেডিট হবে 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো যে খ নম্বর সমন্বয় জাবেদা। এখন আমি তো এটা তোমাদেরকে এভাবে দেখালাম, তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু এইভাবে দিতে পারবা না। তোমরা এই জাতীয় গড় করতে হবে, তারিখ বিবরণ গতিন পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, উপরে থাকবে সমন্বয় জাবেদা। প্রতিষ্ঠান মেসার্স আলফা ট্রেডার্সের সমন্বয় জাবেদা দিবা, তারপর তারিখ দিবা যে 31শে ডিসেম্বর 2017। তারপরে এই জাবেদার গড় করার মাধ্যমে এখানে এইভাবে এই গড়ের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আচ্ছা, তোমরা এটা করে নিতে পারবে। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা সলিউশন করব, যে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান করো। প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের আয় ও ব্যয়কে আমরা বছর শেষে বন্ধ করে দেই। এই আয় ও ব্যয়কে বন্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে যে সমাপনী দাখিলার মাধ্যমে করা হয়। সেখানে আমরা শুধু আয় এবং ব্যয়গুলোকে বন্ধ করব, অর্থাৎ সমাপনী দাখিলা দেব শুধুমাত্র আয় হিসাব এবং ব্যয় হিসাবে। এখানে এই অঙ্কের মধ্যে আমাদের আয় এবং ব্যয়গুলো আমরা বের করতে হবে। যেহেতু এখানে ব্যয় প্রথমটা হচ্ছে যেমন বেতন, এখানে বেতন হচ্ছে 1,20,000, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম। যেহেতু অগ্রিম 20,000 টাকা, তাহলে অগ্রিমটা বাদ গেলে আর থাকে বেতন কত, 1,00,000 টাকা। এরপর দেখো ভাড়াটাও ব্যয় 50,000 টাকা, 10,000 টাকা বকেয়া থাকলে যোগ হবে, তাহলে ভাড়াটা হবে 60,000 টাকা। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, আর এখানে কিন্তু বিনিয়োগের সুদ আছে, যেহেতু আমরা জাবেদা করছিলাম যে বিনিয়োগের সুদ ডেবিট 5,000, বিনিয়োগের প্রাপ্য সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট 5,000, তাহলে এটা কিন্তু আয়। এখানে 5,000 টাকা হিসাবভুক্ত করতে হবে। আরেকটা 4 নম্বর সমন্বয়টার মধ্যে কিন্তু অবচয় ব্যয়, কিন্তু অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আমরা এটা করছিলাম। তাহলে এই অবচয়টা এখানে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এখানে ব্যয় আমরা টোটাল কয়টা পেয়েছি, বেতন, ভাড়া, অবচয়। তাহলে এই প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ 3টা, তাহলে আর আয় হচ্ছে শুধু বিনিয়োগের সুদ একটা। আমরা এই 4টাকে বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করার প্রক্রিয়াটা দেখো আমি খাতায় করে দিচ্ছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরে আমি সমাপনী দাখিলা দেওয়ার জন্য একটি গড় প্রস্তুত করলাম, যে তারিখ বিবরণ কোচিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমি প্রথমে আয়গুলোকে বন্ধ করতে হবে। তাহলে এখানে বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে কিন্তু 5 নম্বর প্রশ্নের মধ্যে বিনিয়োগের সুদ একটাই মাত্র আয় আছে। তাহলে আমি প্রথমে তারিখ দেব যে 2017 ডিসেম্বর 31, যেহেতু আয় ক্রেডিট, তাহলে এখানে আমরা আয়টাকে ডেবিট করতে হবে। বিনিয়োগের
সুদ ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট। আয় আমরা পেলাম 5,000। হ্যাঁ, এখানে ব্যাখ্যাটা লিখবো যে সকল আয়সমূহ আয়ের হিসাব সহ বন্ধ করা হলো। সকল আয়সমূহের হিসাব বন্ধ করা হলো, এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবা। আর এরপরে ডিসেম্বর 31-এ আমরা ব্যয়গুলোকে বন্ধ করব। ব্যয় হচ্ছে 3টে ব্যয় আছে, যেহেতু ব্যয় ডেবিট তাহলে আমরা ক্রেডিট করব। প্রথমে আয় বিবরণী ডেবিট করব, ডেবিট। হ্যাঁ, ব্যয়গুলো হচ্ছে যেমন বেতন হিসাব ক্রেডিট 1,00,000 টাকা, ভাড়া হিসাব ক্রেডিট 60,000 টাকা, আরেকটা হচ্ছে অবচয় হিসাব ক্রেডিট, অবচয়টা আমরা পেলাম 10,000 টাকা। টোটাল হচ্ছে কত? 1,70,000 টাকা। সরি, এগুলো সব ক্রেডিট দিকে বসবে, যেহেতু ক্রেডিট বলছি। 1,60,000, 10,000। আর ডেবিট হবে আয় বিবরণী ডেবিট হবে 1,70,000। এরপর এখানে লিখতে হবে যে সকল ব্যয়সমূহের হিসাব বন্ধ করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আয়গুলো এবং ব্যয়গুলো বন্ধ করা হয়। এরপরে আমরা এখানে দেখব যে আয় বিবরণের উদ্বৃত্তটা বের করব। আয় বিবরণীর ডেবিট উদ্বৃত্ত এখানে দেওয়া আছে যে 1,70,000, আর আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কত? 5,000। তাহলে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য যেটা, সেটা কিন্তু ডেবিট উদ্বৃত্ত থাকে কত? আরও 1,65,000। এই 1,00,000 যদি ডেবিট উদ্বৃত্ত থাকে আয় বিবরণী, তাহলে নেট ক্ষতি। আর যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে যদি আয় বিবরণীর, তাহলে নেট লাভ হবে। আর যদি নেট ক্ষতি হয় তাহলে মূলধনকে বিপরীত করতে হবে। মূলধন সচরাচর ডেবিট থাকে, মূলধনকে আমরা ক্রেডিট করব। আর যদি নেট লাভ থাকে তাহলে মূলধনের সাথে নেট লাভ যেহেতু যোগ হয়, তাহলে মূলধন ক্রেডিট থাকে সবসময়, এখানেও ক্রেডিট থাকবে। যেহেতু এটা নেট ক্ষতি, আয় বিবরণীর ডেবিট ব্যালেন্স হচ্ছে কত? 1,70,000, আর ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 5,000। যেহেতু এখানে ডেবিট উদ্বৃত্ত 1,65,000, তাহলে আমরা এটা ধরে নেব যে এটা নেট ক্ষতি। আর নেট ক্ষতি হলে মূলধনটাকে বিপরীত করতে হবে, কারণ মূলধন থেকে নেট ক্ষতি কিন্তু বাদ যায়। তাহলে মূলধন থেকে ক্রেডিট আমরা এখানে ডেবিট করব। মূলধন হিসাব ডেবিট 1,65,000, আর নেট ক্ষতি ক্রেডিট 1,65,000। তাহলে এখানে ব্যাখ্যাটা লিখতে হবে যে নেট ক্ষতিকে মূলধন স্থানান্তর করা হলো। নেট ক্ষতিকে মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তারপর এটাকে আমরা যোগ করব। এটা যোগ করার প্রয়োজন পড়ে না, যোগ করলে হবে, না করলে হবে। আচ্ছা, এইভাবে তোমরা গ নম্বর প্রশ্নটা সলিউশন করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই 5 নম্বর সমস্যাটা সমাধান করা যায়। কারণ এই 5 নম্বর এই অধ্যায়ের মধ্যে এই 5 নম্বর অঙ্কটাই হচ্ছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ঝামেলাপূর্ণ সৃজনশীল। আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা এবং সমাপনী দাখিলা প্রদান করতে হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।